আমরা পড়ছি ক্লাস 10-এর একদম প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি গ্রিনহাউস এফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং। এই দুটো জিনিসই গ্রিনহাউস এফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং আমাদের পরিবেশের জন্য একটা ওয়ার্নিং। ঠিক আছে, আমরা একটু রিকল করে নেব। তোমরা যারা এর আগের ক্লাসটা করোনি তারা অবশ্যই এর আগের ক্লাসটা করো, তাহলে এই সামনের ক্লাসটা বুঝতে তোমাদের সুবিধা হবে এবং কন্টিনিউশন পাবে। এছাড়াও আমি পড়াতে পড়াতে মোটামুটি অল্টারনেট ইয়ারে যে সমস্ত ধরনের প্রশ্নগুলো আসে, কোনগুলো বেশি ইম্পর্ট্যান্ট কোনগুলো কম ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু আমি আলোচনা করতে করতে এসেছি। তাই তোমরা যারা এখনও অবধি ওই ক্লাসটা করোনি তারা অবশ্যই ওই ক্লাসটা করে নাও। ঠিক আছে, এখন আমরা পড়ব শক্তির যথাযথ ব্যবহার, মানে স্থিতিশীল উন্নয়নের জন্য আমরা কি কি শক্তি উৎস ব্যবহার করি এবং সেগুলো কিভাবে আমাদের শক্তির যোগান দেয় সেটা আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু পুরাতন জিনিসটা রিকল করে নিই। আমরা পড়লাম গ্রিনহাউস এফেক্ট। গ্রিনহাউস এফেক্ট কিছুই না হচ্ছে কি পৃথিবীকে কেন্দ্র করে কি আছে না হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, তারপরে হচ্ছে তোমার ওজোন, সিএফসি, নাইট্রাস অক্সাইড, এই সমস্ত গ্যাসগুলো কি হচ্ছে গোল আকারে ঘিরে আছে। এর ফলে কি হচ্ছে সূর্য থেকে কি হচ্ছে কম তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত রেডিয়েশনগুলো পৃথিবীতে আসছে। কম তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত হচ্ছে তোমার রেডিয়েশনগুলো পৃথিবীতে আসছে এবং কি হচ্ছে পৃথিবীকে উত্তপ্ত করছে। এরপরে পৃথিবী সারাদিন উত্তপ্ত হলো, এরপর যখন সূর্যাস্ত যাবে তখন কি হবে, পৃথিবী তাপ ছাড়বে এবং তাপ ছেড়ে কি হবে না ঠান্ডা হবে। যখন ঠান্ডা হবে তখন কি হচ্ছে না অপেক্ষাকৃত বেশি তরঙ্গ দৈর্ঘ্যের কি হচ্ছে রেডিয়েশন তারা নির্গত করছে। এই বেশি তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত যেগুলো হচ্ছে, এটা হচ্ছে তাহলে কি হলো কম তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত, আর এটা হচ্ছে কি বেশি তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত। ঠিক আছে, তাহলে যখন সে হিটটাকে রেডিয়েট করছে তার কি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হচ্ছে। এর ফলে কি হচ্ছে এই যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ওজোন, এই যে গ্রিনহাউস গ্যাসগুলো, এগুলো কি করছে এই বেশি তরঙ্গ দৈর্ঘ্যের যে হচ্ছে সেই তাপটাকে কি হচ্ছে এই লেয়ার থেকে বাইরে বেরোতে দিচ্ছে না। ফলে কি হচ্ছে এরা ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসছে এবং কি হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করছে। বায়ুমণ্ডলের উষ্ণতা কি করছে বৃদ্ধি করছে। এই ঘটনাটাকে আমরা কি বলেছিলাম গ্রিনহাউস এফেক্ট, এইটাকেই আমরা বলেছিলাম গ্রিনহাউস এফেক্ট। ঠিক আছে, আর এই গ্রিনহাউস এফেক্টের ফলেই কি হচ্ছে পৃথিবীর উষ্ণতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাটাকে আমরা বলেছিলাম কি গ্লোবাল ওয়ার্মিং। এরপর এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কি হচ্ছে পৃথিবীর উষ্ণতা তো দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে 2050 সালের মধ্যে পৃথিবীর গড় উষ্ণতা কত প্রায় 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে। আমাদের পৃথিবীর মোটামুটি গড় উষ্ণতা কত 15 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু যদি এই 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে আমাদের পৃথিবীর উপরে এর প্রভাব কিন্তু অনেক বেশি পড়বে। কীরকম পড়বে না হচ্ছে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেলে প্রায় 44% স্তন্যপায়ী প্রাণী এবং হচ্ছে 21% পাখি মারা যাবে। ফলে ইকোসিস্টেমের উপর একটা প্রভাব পড়বে। টেম্পারেচার বৃদ্ধি পেলে কি হবে না হচ্ছে যেগুলো হচ্ছে কুমেরু এবং সুমেরু অঞ্চলে যে হিমবাহগুলো আছে সেগুলো প্রায় পুরোটাই গলে যাবে। এর ফলে কি হবে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের জলতল বৃদ্ধি পাবে। ফলে কি হচ্ছে সমুদ্র তীরবর্তী যে সমস্ত শহরগুলো আছে সেগুলো পৃথিবীর এই জলের তলায় চলে যাবে, প্রায় অনেকটাই জলের তলায় চলে যাবে। তাহলে মানব জীবনের জন্য কি আসছে একটা গুরুত্বপূর্ণ সময় আসছে বা খুব বাজে সময় আসছে, যাদের থেকে আমাদেরকে যদি নিজেদেরকে রক্ষা করতে না পারি তাহলে কি হবে পৃথিবী একদিন ধ্বংসের মুখে চলে যাবে। তাহলে এই গ্লোবাল ওয়ার্মিং বা হচ্ছে তোমার গ্রিনহাউস এফেক্ট আমরা রোধ করব কিভাবে না একটাই উপায়, দূষণ কমাতে হবে। এর জন্য কি করতে হবে জীবাশ্ম জ্বালানির ব্যবহারটা কমাতে হবে। কি করতে
করতে হবে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে, অল্টারনেটিভ মানে অচিরাচরিত যেগুলো শক্তি উৎস সেগুলোকে ব্যবহার করতে হবে, এবং কি করতে হবে না প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। তো আজকে আমরা এটাই আলোচনা করব, স্থিতিশীল উন্নয়নের শক্তি উৎসের যথাযথ ব্যবহার। আমরা কিভাবে যথাযথ ব্যবহার করব এবং সেটাকে স্থিতিশীল উন্নয়নের দিকে নিয়ে যাব, কিভাবে আমরা স্থিতিশীল উন্নয়নের দিকে আমাদের সমাজকে নিয়ে যাব, কিভাবে শক্তির যথাযথ ব্যবহার করে। তার মানে আজকে আমরা পড়ব সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি এবং হচ্ছে সেটাকে আমরা কিভাবে বাস্তবায়িত করব। ঠিক আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা হচ্ছে তোমার স্থিতিশীল যে উন্নয়ন, সেটার আগে আমরা দেখে নেব জ্বালানি কি। তাহলে জ্বালানি কি? জ্বালানি কি? তার মানে জ্বালানি কি? যা জ্বলবে, জ্বলে কি উৎপন্ন করবে? সহজেই জ্বলে তাপ উৎপন্ন করবে, তাকেই আমরা কি বলবো? জ্বালানি। তাহলে যা জ্বলে কি উৎপন্ন করবে? তাপ উৎপন্ন করবে, তাকেই বলবো জ্বালানি। ঠিক আছে, এরপর জ্বলবে তো অনেক কিছুই, যেমন হচ্ছে পাতাও জ্বলে, তাই না? যে শুকনো পাতা প্লাস খড় এগুলোও জ্বলে, আবার কয়লাও জ্বলে, আবার কাঠও জ্বলে, আবার পেট্রোলিয়ামও জ্বলে, আবার হচ্ছে তোমার কেরোসিনও জ্বলে, ডিজেলও জ্বলে, তাই তো? আবার হচ্ছে এলপিজি জ্বলে, এগুলো সবই হচ্ছে কি জ্বলে, তাহলে সবই জ্বালানি। তাহলে সবকে কি আমরা আদর্শ জ্বালানি বলবো? তাহলে এখান থেকে আরেকটা টার্ম আসছে, আদর্শ জ্বালানি কাকে বলবো? তাহলে জ্বালানি কি না, যা জ্বলে তাপ উৎপন্ন করে তাকেই বলা হচ্ছে জ্বালানি। যেমন হচ্ছে মোটর গাড়ি চালানোর জন্য জ্বালানি হিসেবে কি ব্যবহার করি আমরা? হয় পেট্রোলিয়াম, নয় হচ্ছে তোমার ডিজেল, এই দুটো জিনিস ব্যবহার করি। এখন এলপিজি ব্যবহার করা হয়, সিএনজিও ব্যবহার করা হয়। আবার যখন হচ্ছে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয় তখন কি ব্যবহার করি আমরা? কয়লাকে আমরা কি করি? জ্বালানি হিসেবে ব্যবহার করি। জ্বলে তাপ উৎপন্ন করে, ফলে জলকে কি করে? বাষ্পে পরিণত করে, সেই বাষ্প টারবাইন ঘোরাতে সাহায্য করে। তাহলে সব জ্বালানি কিন্তু আদর্শ জ্বালানি নয়। তাহলে আদর্শ জ্বালানি কাকে বলবো? আদর্শ জ্বালানি কাকে বলবো বা কী কী বৈশিষ্ট্য থাকলে তাকে আদর্শ জ্বালানি বলবো? তাহলে এর পরের প্রশ্ন হচ্ছে আদর্শ জ্বালানি কি বা কী কী বৈশিষ্ট্য থাকলে তাদেরকে আদর্শ জ্বালানি বলা হবে। ঠিক আছে, আদর্শ জ্বালানি কি? তাহলে আদর্শ জ্বালানির কী কী বৈশিষ্ট্য থাকবে না? 1 নম্বর, আদর্শ জ্বালানিকে কি হতে হবে? সহজলভ্য এবং নিরাপদ ব্যবহারযোগ্য। তাহলে 1 নম্বর তারটা কি হবে? সহজলভ্য। সহজলভ্য মানে সহজেই আমাকে পেতে হবে, মানে সহজেই যাতে আমরা সেটাকে মানে ব্যবহার করতে মানে জোগাড় করতে পারি, মানে সহজেই আমরা সংগ্রহ করতে পারি। তাহলে সহজলভ্য ও নিরাপদভাবে ব্যবহারযোগ্য। ঠিক আছে, নইলে দেখবে যে সোডিয়াম, যেরকম সোডিয়ামকে জলের মধ্যে ফেললেই সেটা কি হলো? ব্লাস্ট করে গেল। তাহলে এখানেও তো তাপ উৎপন্ন হচ্ছে, জ্বলে তাপ উৎপন্ন হচ্ছে, কিন্তু আমরা সোডিয়ামের সঙ্গে জলের রিয়াকশানে যে তাপ উৎপন্ন হয়, সোডিয়ামকে কি আমরা বলবো জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবো? নো, নেভার। কারণ এটা হচ্ছে কি হতে পারে না, হচ্ছে বিপদ ঘটাতে পারে। তাহলে ওটা হচ্ছে সহজলভ্যও নয় এবং নিরাপদভাবে ব্যবহার করাও যাবে না। তাহলে 1 নম্বর, আদর্শ জ্বালানির প্রথম শর্ত কি হতে হবে? তাকে সহজলভ্য হতে হবে এবং সেটাকে নিরাপদভাবে ব্যবহারযোগ্য হতে হবে। 2 হচ্ছে উচ্চ তাপন মূল্যযুক্ত। এরপর তাপন মূল্যটা কি আমি পরে আসছি, মানে এই আলোচনাতে আসছি, এরপরে তাপন মূল্য কাকে বলে সেটা আমি ডিটেলস বলবো। তাহলে কি হতে হবে? দ্বিতীয়, উচ্চ তাপন মূল্যযুক্ত। ঠিক আছে, তাপন মূল্য প্যানিক করা দরকার নেই, তাপন মূল্য আমি তোমাদেরকে বোঝাচ্ছি, জাস্ট এর নেক্সটে আসছি। ঠিক আছে, তাহলে প্রথম নম্বর কি হলো? সহজলভ্য এবং নিরাপদভাবে ব্যবহারযোগ্য। দ্বিতীয় হচ্ছে উচ্চ তাপন মূল্যযুক্ত। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে
কম জ্বলনাঙ্ক বিশিষ্ট। যদি জ্বলনাঙ্ক উচ্চ হয়, তাহলে কি সেটাকে ব্যবহার করা যাবে ঠিক করে? না, সেটা ব্যবহার করতে কি আমাকে অনেক টেম্পারেচার সৃষ্টি করলে তবে জ্বলবে। যেমন ধরো আমরা যে ঝুরঝুরি বাতি মানে দীপাবলির সময় ঝুরঝুরি ব্যবহার করি না, ওই যে সে বড় রং বাতি, এরকম বড় বড় মশালগুলো দেখবে তুমি না, এরকম করে দেশ লাইনে এরকম করে ধরেই থাকবে আর সে জ্বলবেই না। এরকম যদি হয়, একবার জ্বলে গেলে ঠিক আছে, কিন্তু জ্বালানোর জন্য যে সাময়িক মানে প্রাথমিক যে সময়টা, সেই সময়টা কি লাগে? অনেক বেশি লাগে না? তাহলে এতটা যদি সময় লাগে, তার জ্বলনাঙ্ক যদি এত বেশি হয়, তাহলে আমাদের সেটা কি ব্যবহার ঠিকঠাক করে করা যাবে? না, সেটা ঠিকঠাক করে ব্যবহার করা যাবে না। তাই কম জ্বলনাঙ্ক বিশিষ্ট হতে হবে, জ্বলনাঙ্ক বিশিষ্ট হতে হবে। ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর কি হতে হবে? তাহলে কম জ্বলনাঙ্ক বিশিষ্ট হতে হবে। আচ্ছা, তারপরে কি হবে না, কম দূষণ সৃষ্টিকারী, কম দূষণ সৃষ্টিকারী। ঠিক আছে, কম দূষণ সৃষ্টিকারী। যেমন দেখো, আমি এখানে যখন জ্বালানি বলেছিলাম তখন বলেছিলাম খড়, শুকনো খড় বা হচ্ছে শুকনো পাতা। ঠিক আছে, শুকনো পাতা বা খড় জ্বালালেও কিন্তু আমরা কি পাই না, হচ্ছে আমরা আগুন পাই। ঠিক আছে, তাপ পাই। কিন্তু ধরো একটা ভাত রান্না করতে গেলে কতটা পরিমাণ খড় জ্বালাতে হবে, এবং তাতে যে তাপটা আমরা পাবো তার তুলনায় কি হবে, ছাইয়ের পরিমাণ এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কি হবে, বেশি হবে। কেন? আমরা ওই যখন তাপন মূল্যতে আসবো তখন আমি আরও ডিটেলসে বোঝাবো। তাহলে এটা কি হচ্ছে, দূষণ বেশি সৃষ্টি করছে। ঠিক আছে, তাহলে এটাকে কি আমরা বলবো আদর্শ জ্বালানি? না, নেভার, কখনোই এটাকে বলবো না আদর্শ জ্বালানি। ঠিক আছে। 5 নম্বর হচ্ছে কি হবে, তোমার জলীয় বাষ্প মুক্ত, জলীয় বাষ্প মুক্ত। ঠিক আছে, জলীয় বাষ্প মুক্ত। তাহলে যে সমস্ত জ্বালানি কি হবে, সহজলভ্য, নিরাপদভাবে ব্যবহারযোগ্য হবে, উচ্চ তাপন মূল্যযুক্ত হবে, কম জ্বলনাঙ্ক বিশিষ্ট হতে হবে এবং কম দূষণ সৃষ্টিকারী হবে, এবং তাতে জলীয় বাষ্প কম থাকবে। এই 5টা যদি ক্রাইটেরিয়া ম্যাচ করে তবেই তাকে বলবো আদর্শ জ্বালানি। তাহলে আদর্শ জ্বালানির উদাহরণ কি হবে? না, উদাহরণ হবে সব থেকে প্রথমে হচ্ছে এলপিজি গ্যাস বা সিএনজি, যে গ্যাস, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা আমরা রান্নার গ্যাস ব্যবহার করি, এলপিজি গ্যাস বা সিএনজি মানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, মানে প্রাকৃতিক গ্যাস, যেটা এখন বলি না সিএনজি গাড়ি। ঠিক আছে, সেই সিএনজি আসছি আমরা, সিএনজি এগুলো নিয়েও আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে এই সিএনজি, এলপিজি, পেট্রোলিয়াম, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার আদর্শ জ্বালানি, এগুলো হচ্ছে আদর্শ জ্বালানি। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে আদর্শ জ্বালানি কাকে বলে, আদর্শ জ্বালানির উদাহরণ দাও। বা এরকম হতে পারে নিচের হচ্ছে এমসিকিউ টাইপ প্রশ্ন হতে পারে যে নিজের জ্বালানিগুলির মধ্যে কোনটি আদর্শ জ্বালানি নয় বা কোনটি আদর্শ জ্বালানি, মিক্সিং করে দেবে, তোমাদেরকে সেটা বলতে হবে। এরপরে দেখো, এই যে আমরা এখানে উদাহরণ পড়লাম এলপিজি, সিএনজি, পেট্রোলিয়াম বা কয়লা, যাই বলি না কেন, এগুলো হচ্ছে সমস্ত কি জ্বালানি না, জীবাশ্ম জ্বালানি। এর আগেও আমরা ছোট থেকে পড়ছি জীবাশ্ম জ্বালানি। এখন জীবাশ্ম জ্বালানি কি, এরপরে আমরা আসছি জীবাশ্ম জ্বালানি কি, আদর্শ জ্বালানি কি, এগুলো সব পড়লাম। এরপরে আসছি জীবাশ্ম জ্বালানি কি। জীবাশ্ম কথাটা থেকেই আমরা বুঝতে পারছি জীবযুক্ত অশ্ব। কি বলা হচ্ছে, জীবযুক্ত অশ্ব, জীবাশ্ম। তাহলে জীবাশ্ম জ্বালানি, তাহলে জীব যুক্ত অশ্ব, তাহলে জীবযুক্ত অশ্ব এর মধ্যেই আছে আমাদের জীবাশ্ম জ্বালানির আসল হচ্ছে তোমার সংজ্ঞা। তাহলে কিভাবে হচ্ছে না, কোটি কোটি বছর আগে যখন পৃথিবীর একদম সৃষ্টির মুখে, তখন কি হয়েছে না, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় হয়েছে। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মাটির নিচে কি হয়েছে, উদ্ভিদ এবং প্রাণী চাপা পড়েছে। ঠিক আছে, চাপা পড়ার ফলে সেগুলো হচ্ছে কি হয়েছে, ভূস্তরের বা হচ্ছে তোমার
অভ্যন্তরে যে চাপ এবং তাপের প্রভাবে এবং ব্যাকটেরিয়ার দ্বারা পচনের ফলে কি হয়েছে, ক্রমাগত পরিবর্তন হয়েছে এবং সেগুলো হচ্ছে ক্রমাগত কয়লা, পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাস তৈরি করেছে। ঠিক আছে, এই সব জ্বালানিগুলোকেই বলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, অর্থাৎ যেগুলো মাটির নিচ থেকে যে সমস্ত জ্বালানি উত্তোলন করা হয় তাকেই আমরা বলবো কি, জীবাশ্ম জ্বালানি। তাহলে জীবাশ্ম জ্বালানির সংজ্ঞাতে আমরা কি বলবো না, প্রাকৃতিক বিপর্যয়ের ফলে উদ্ভিদ ও প্রাণী মাটির তলায় চলে গিয়ে ভূ অভ্যন্তরীণ চাপ ও তাপের প্রভাবে ও ব্যাকটেরিয়ার পচনের ফলে মৃতদেহগুলি কি হয়, রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস তৈরি করে এগুলিকে একত্রে বলা হয় জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, তাহলে জীবাশ্ম জ্বালানির উদাহরণ এখানে বলেই দেওয়া আছে, পেট্রোলিয়াম, কয়লা বা হচ্ছে প্রাকৃতিক গ্যাস, এগুলোকেই বলা হচ্ছে কি, জীবাশ্ম জ্বালানি। তাহলে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে উদ্ভিদ ও প্রাণী যখন মাটির তলায় চলে যাচ্ছে এবং ভূ অভ্যন্তরীণ তাপ এবং চাপের প্রভাবে, এছাড়াও ব্যাকটেরিয়ার সাহায্যে কী হবে, পচে যাবে এবং বছরের পর বছর সেটা থাকার ফলে তার মধ্যে রাসায়নিক পরিবর্তন হবে এবং সেগুলো কখনো কি হবে, পচে গিয়ে গলে তরলের মতো অবস্থান করবে বা গ্যাস রূপে অবস্থান করবে বা কঠিন রূপে অবস্থান করবে। কি রূপে না, কঠিন হিসেবে কয়লা, তরল হিসেবে পেট্রোলিয়াম এবং গ্যাস হিসেবে প্রাকৃতিক গ্যাস তৈরি করবে। এগুলোকে একত্রে বলা হচ্ছে কি, জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, তাহলে আমরা খুব ছোটোবেলা থেকে পড়েছি জীবাশ্ম জ্বালানি কাকে বলে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এরপর আমরা এই যে যখন আদর্শ জ্বালানি বলছিলাম, জ্বালানির তাপন মূল্য বেশি হতে হবে, এই কথাটা বলেছিলাম। তাহলে এখন সেকেন্ড প্রশ্ন, তাহলে এখান থেকে হতে পারে কি, জীবাশ্ম জ্বালানি, একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো, অনেকগুলো কিছু দিয়ে দেবে। ঠিক আছে, জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো ড্যাশ, তাহলে তোমাকে খুঁজে বের করতে হবে, কাঠ দিয়ে দিল, কয়লা দিয়ে দিল, তারপর হচ্ছে তোমার খড় দিয়ে দিল। ঠিক আছে, এরকমভাবে দিলে তোমার সেখান থেকে বের করতে হবে যে কোনটা জীবাশ্ম জ্বালানি বা কোনটা জীবাশ্ম জ্বালানি নয়। এমসিকিউ প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, বা জীবাশ্ম জ্বালানি কাকে বলে, একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও, এরকম পড়তে পারে, মাধ্যমিকের জন্য ইম্পর্ট্যান্ট। এরপর আসছি তাপন মূল্য কী। তাপন মূল্য মানে হচ্ছে একক পরিমাণ যদি আমরা জীবাশ্ম জ্বালানি দহন করি তাহলে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে তাকেই আমরা বলবো কি, তাপন মূল্য। তাহলে তাপন মূল্য। এরপরে আসছি তাপন মূল্য কাকে বলবো না, একক ভরের কঠিন জ্বালানি বা একক আয়তনের তরল বা গ্যাসীয় জ্বালানির দহনের ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়,
তাপ উৎপন্ন হয় তাকেই বলা হয় কি তাপন মূল্য। তাকেই বলা হবে কি তাপন মূল্য। তাহলে তাপন মূল্য মানে ধরো 1 গ্রাম কি করা হলো, 1 গ্রাম হচ্ছে তোমার কয়লা দহন করা হলো, কয়লা কি করা হলো দহন করা হলো। তাহলে কিছুটা তাপ উৎপন্ন হবে, যে তাপটা উৎপন্ন হবে তাকেই আমরা বলবো তাপন মূল্য। তাহলে একক ভরের বা 1 লিটার কি করা হলো পেট্রোলিয়াম দহন করা হলো, কি করা হলো 1 লিটার পেট্রোলিয়াম দহন করা হলো। তাহলে এর ফলেও কি তাপ উৎপন্ন হবে, যে পরিমাণ তাপটা উৎপন্ন হবে তাকেই আমরা বলবো তাপন মূল্য। তাহলে একক ভরের কোনো কঠিন জ্বালানি বা একক আয়তনের তরল বা গ্যাসীয় জ্বালানির কি হচ্ছে না দহনের ফলে বা সম্পূর্ণ দহনের ফলে যে পরিমাণ, হ্যাঁ এখানে দহনের ফলে লিখেছেন, এখানটাতে একটা কথা অ্যাড করে নাও, সম্পূর্ণ দহনের ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকেই বলা হচ্ছে কি তাপন মূল্য। এখান থেকে একটা প্রশ্ন হয় তাপন মূল্যের একক কি, তাপন মূল্যের একক কি, তাপন মূল্যের একক কি। তাহলে এরপরে হচ্ছে একক, তাপন মূল্যের একক। তাহলে কি হতে পারে দুটো, একটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে আর একটা হতে পারে কি এসআই পদ্ধতিতে। এখন সিজিএস পদ্ধতিতে একক ভরের একক কি গ্রাম, তাহলে আর হচ্ছে তাপের একক কি ক্যালোরি, তাহলে ক্যালোরি প্রতি গ্রাম, ঠিক আছে ক্যালোরি প্রতি গ্রাম বা হচ্ছে ক্যালোরি প্রতি গ্রাম, হ্যাঁ বা ক্যালোরি প্রতি ঘন হচ্ছে তোমার মিটার, ক্যালোরি প্রতি ঘন মিটার। তাহলে একক প্রথম সিজিএস পদ্ধতিতে দেখি আমরা ক্যালোরি প্রতি গ্রাম, এবং এসআই পদ্ধতিতে হচ্ছে কি জুল প্রতি কেজি, কি হচ্ছে জুল প্রতি কেজি বা হয় কি কিলো জুল প্রতি কেজি, কিলো জুল প্রতি কেজি, ঠিক আছে প্রতি কেজি, কিলো জুল প্রতি কেজি, ঠিক আছে বা হচ্ছে ক্যালোরি প্রতি ঘনমিটার, ঠিক আছে ক্যালোরি প্রতি ঘনমিটার। এগুলো হচ্ছে তোমার ব্যবহারিক একক হচ্ছে এই যে দেখো সিজিএস পদ্ধতিতে ক্যালোরি প্রতি গ্রাম, এসআই পদ্ধতিতে হচ্ছে কি জুল প্রতি কেজি, ঠিক আছে এছাড়াও কিলো জুল প্রতি কেজি বা ক্যালোরি প্রতি ঘনমিটার এই এককগুলো ব্যবহার করা হয়। এরপরে আমরা আলোচনা করব কতগুলো গুরুত্বপূর্ণ জ্বালানির তাপন মূল্য। এখন আমরা যে তাহলে তোমাদের আর নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা নেই, আরও আমরা যত ডিটেলসে নিচের দিকে যাব তত কোনটা ভালো জ্বালানি তোমরা নিজেরাই বুঝতে পারবে। মানে 1 কেজি তোমার কয়লা দহনের ফলে বা 1 কেজি পেট্রোলিয়াম দহনের ফলে বা 1 লিটার পেট্রোলিয়াম দহনের ফলে কতটা পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে সেটাই আমাদের বিচার্য বিষয়বস্তু, ঠিক আছে। আচ্ছা এরপরে এই যে জ্বালানিগুলো ব্যবহার করি, যদি আমরা কয়লার দিকে দেখি, আমরা কি জানি কয়লা আমরা ছোটোবেলায় পড়েছি, কয়লাতে কার্বনের অনুপাতের উপর নির্ভর করে কয়লার কত রকমের কয়লা পাওয়া যায় 4 রকমের কয়লা পাওয়া যায়, ঠিক আছে এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে কয়লা কত রকমের কয়লা অ্যাভেলেবেল, ঠিক আছে। তাহলে কয়লা হচ্ছে কার্বনের পার্সেন্টেজ অনুযায়ী কি হচ্ছে না কয়লার প্রকারভেদ। তাহলে কয়লার প্রকারভেদ কার্বনের পরিমাণ, কতটা কার্বন থাকলে তাকে কি ধরনের কয়লা বলবো, ঠিক আছে। আর হচ্ছে তার হচ্ছে তাপন মূল্য কত, তাপন মূল্য কত, ঠিক আছে। এরপরে দেখো কয়লা কার্বনের পরিমাণ যত বেশি বাড়বে, কার্বনের পরিমাণ যত বেশি বাড়বে তার তাপন মূল্যও কি হবে তত বৃদ্ধি পাবে, ঠিক আছে। আগে আমরা দেখি হচ্ছে তোমার কার্বনের উপর নির্ভর করে আমরা কয়লাকে ক ভাগে ভাগ করতে পারি, 4 ভাগে ভাগ করতে পারি। কি কি না হচ্ছে আমরা এটা ছোটবেলা থেকেই পড়েছি, অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিট, লিগনাইট আর পিট কয়লা।
এর মধ্যে অ্যান্থ্রাসাইডে কার্বনের পরিমাণ সব থেকে বেশি। কত থাকে? প্রায় 90 থেকে 98% কি থাকে? কার্বন থাকে। কিন্তু এই কার্বনের এই যে হচ্ছে কয়লাটার পরিমাণ কিন্তু খুব একটা বেশি না, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে বিটুমিনাস। বিটুমিনাসে কতটা কার্বন থাকবে? না হচ্ছে 83 থেকে 93%, 83 থেকে হচ্ছে 93%। আর লিগনাইটে কত থাকবে? না হচ্ছে 70 থেকে 73%। কত? 70 থেকে 73%। আর হচ্ছে তোমার পিট কয়লা সব থেকে খারাপ, মানে জাতের বিচারে খুব খারাপ জাতের কয়লা, সেটা হচ্ছে প্রায় 50 থেকে 60% কি থাকবে? কার্বন থাকবে। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে কার্বনের উপর ভিত্তি করে বা কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে কয়লাকে কভাগে ভাগ করতে পারি। তাহলে কয়লাকে কভাগে ভাগ করতে পারবো? 4 ভাগে ভাগ করতে পারবো। 1 হচ্ছে অ্যান্থ্রাসাইড, 2 হচ্ছে বিটুমিনাস, 3 হচ্ছে লিগনাইট এবং 4 হচ্ছে পিট। এখান থেকে আরও বিভিন্ন রকমের প্রশ্ন হতে পারে। দেখো এখানে সব থেকে ভালো মানের কয়লা হলো, দিয়ে অপশান দিয়ে দিল, কি হবে? অ্যান্থ্রাসাইড। সব থেকে খারাপ মানের কয়লা হলো পিট। যে হচ্ছে তোমার কয়লার মধ্যে কার্বনের পরিমাণ 70 থেকে 73% হয়, সেই কয়লাটি হলো কি হবে? লিগনাইট। ভীষণ ইম্পর্ট্যান্ট। এরপরে তাপন মূল্য। দেখো যে হচ্ছে তোমার কয়লাতে কার্বনের পরিমাণ বেশি থাকবে, সেই যে তোমার কয়লার কি হবে? তাপন মূল্য তত বেশি হবে। মানে হচ্ছে যদি 1 কেজি আমি অ্যান্থ্রাসাইড কয়লা পোড়াই, তাহলে এই অ্যান্থ্রাসাইড কয়লা থেকে বেশি পরিমাণে তাপ পাওয়া যাবে। কত তাপ পাওয়া যাবে? না প্রায় 32,000 কিলো ক্যালোরি থেকে 34,000 কিলো ক্যালোরি প্রতি হচ্ছে তোমার কেজি, ঠিক আছে। তার মানে প্রতি কেজি যদি আমরা অ্যান্থ্রাসাইড কয়লা পুড়োই, তাহলে আমরা কত তাপ পাবো? না 32,000 থেকে 34,000, সত্যি কিলো ক্যালোরি বলছি, আমি ভুল বললাম, কিলো জুল প্রতি কেজি। কত পাবো? হচ্ছে 32 থেকে 34,000 কিলো জুল প্রতি কেজি, ঠিক আছে। যদি আমরা বিটুমিনাস কয়লা আমরা যদি পোড়াই, দেখো কার্বনের পরিমাণ কমে যাচ্ছে, কত? 83 থেকে 93%। তাহলে কত পাবো? না 17,000 থেকে 32,000, 17,000 থেকে হচ্ছে আমরা কত পাবো? প্রায় হচ্ছে তোমার সত্যি 32 নয়, 23,000, আমি উল্টোটা বলে দিলাম, 23,500 হচ্ছে তোমার কিলো জুল প্রতি কেজি। তার মানে যদি 1 কেজি আমি হচ্ছে বিটুমিনাস কয়লা পোড়োই, তাহলে হচ্ছে কত হবে? 17,000 থেকে 23,000 কিলো জুল প্রতি কেজি আমরা হচ্ছে তাপ পাবো, ঠিক আছে। যদি আমরা লিগনাইট কয়লা পোড়াই, দেখো এখানে কার্বনের পরিমাণ 70 থেকে 73% হচ্ছে, তাহলে তাপ উৎপাদন কত হয়ে যাবে? কমে যাবে। কত হবে? না 1300 থেকে কত? না হচ্ছে 20,000, 1300 থেকে 20,000 কিলো জুল প্রতি কেজি তাপ উৎপন্ন হবে। আর সব থেকে খারাপ যে কয়লাটা, সেটা হচ্ছে পিট কয়লা। এতে 50 থেকে 60% কি থাকবে? কয়লা হচ্ছে কার্বনের পরিমাণ থাকবে। তাহলে কি হবে? এতে তোমার মাত্র 7,000 কিলো জুল প্রতি কেজি, মানে 1 কেজি যদি হচ্ছে আমরা পিট কয়লা পোড়াই, তাহলে 7,000 কিলো জুল আমি তাপ পাবো। তাহলে তোমরা নিজেরাই ভেবে দেখো যে 1 কেজি যদি আমি অ্যান্থ্রাসাইড কয়লা পুড়াই, তাহলে কত পাচ্ছি আমি? 32 থেকে 34,000, প্রায় 7-এর কত গুণ হচ্ছে? 5 গুণ, প্রায় 5 গুণের কাছাকাছি হচ্ছে তোমার তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে আমি যদি এই নিরিখে বিচার করি, অ্যান্থ্রাসাইড কি হচ্ছে সবথেকে ভালো মানের কয়লা, এবং হচ্ছে এটা হচ্ছে তাপন মূল্য ভালো হওয়ার জন্য এটা ভালো জ্বালানি, ঠিক আছে, ভালো জ্বালানি। এরপর এটা গেল হচ্ছে তোমার কয়লা। তাহলে কয়লা হচ্ছে কি হবে? না হচ্ছে কয়লার মূল উপাদান হচ্ছে কার্বন, এবং কার্বনের উপর ভিত্তি করে কয়লাকে আমরা কভাগে ভাগ করছি? 4 ভাগে ভাগ করছি। অ্যান্থ্রাসাইড, যার মধ্যে কার্বনের পরিমাণ সব থেকে বেশি, 90 থেকে 98%। বিটুমিনাসের মধ্যে হচ্ছে তোমার কার্বনের পরিমাণ তার থেকে কম, 83 থেকে 93%। লিগনাইটে তার থেকেও কম, 70 থেকে 73%। এবং পিট কয়লার মধ্যে 50 থেকে 60%। এবং কার্বনের পরিমাণ যত বেশি থাকবে তার তাপন মূল্য ততই বেশি। তাই অ্যান্থ্রাসাইডের তাপন মূল্য সব থেকে বেশি এবং পিটের তাপন মূল্য সব থেকে কম। এটা হচ্ছে আমাদের কার্বন জ্বালানি, ঠিক আছে। কার্বন থেকে, এই কার্বন বলছি, কয়লাকে আমরা দেখলাম। এরপর যদি আমরা পেট্রোলিয়াম দেখি, পেট্রোলিয়াম থেকে যে সমস্ত আমরা
তোমার হচ্ছে জ্বালানি পাই, পেট্রোলিয়াম থেকে কি কি জ্বালানি পাই এবং তার তাপন মূল্য কীরকম, ঠিক আছে। এখন পেট্রোলিয়াম কথার অর্থ কি? পেট্রো প্লাস ওলিয়াম, তাই না? এই দুটো কথা গ্রিক শব্দ। পেট্রা এর কথার অর্থ হচ্ছে রক এবং হচ্ছে তাহলে পেট্রোলিয়াম, ঠিক আছে। পেট্রোলিয়ামের দুটো অংশ কি? পেট্রা এর কথার অর্থ হচ্ছে কি রক বা পাথর, আর হচ্ছে ওলিয়াম, তাই তো। আর হচ্ছে ওলিয়াম কথার অর্থ হচ্ছে OLEUM, হ্যাঁ, OLEUM, পেট্রোলিয়াম। ওলিয়াম কথার অর্থ হচ্ছে কি? ওলিয়াম কথার অর্থ হচ্ছে তোমার হচ্ছে তেল। তাহলে আমরা পেট্রোলিয়ামকে বলতে পারি যে রক অয়েল, অর্থাৎ পাথর থেকে যে তেল পাওয়া যায় তাকেই বলা হচ্ছে পেট্রোলিয়াম। তাহলে আমরা মাটির নিচ থেকে যে হচ্ছে কালো অপরিশোধিত তেল পাই বা তাকেই আমরা বলবো কি? পেট্রোলিয়াম, ঠিক আছে। এই পেট্রোলিয়াম যে পাই সেটাকে আমরা কি করি? এই পেট্রোলিয়ামকে আংশিক পাতনের মাধ্যমে, কিসের মাধ্যমে? আংশিক পাতনের মাধ্যমে আমরা এখান থেকে কি কি তৈরি করি না? আংশিক পাতনের মধ্যে আমরা পাই হচ্ছে পেট্রোল, ডিজেল, আচ্ছা কেরোসিন, তারপর ডিজেল, হ্যাঁ, কেরোসিন, ডিজেল, পেট্রোল, কেরোসিন, ডিজেল। আচ্ছা, এছাড়াও হয় কি? পেট্রোলিয়াম গ্যাস। কি হয়? পেট্রোলিয়াম গ্যাস। আর কি পাওয়া যায় না? প্রাকৃতিক গ্যাস। কি পাওয়া যায়? প্রাকৃতিক গ্যাস। এখানে হচ্ছে আংশিক পাতন করে এই তিনটে পাওয়া যায়। পেট্রোল হচ্ছে তোমার এই আংশিক পাতনের মাধ্যমে কি পাওয়া যায় না? হচ্ছে পেট্রোল, কেরোসিন আর ডিজেল। আর পেট্রোলিয়াম খনিতে পেট্রোলিয়াম যে গ্যাস বা প্রাকৃতিক গ্যাস বা রান্নার যে গ্যাস সেগুলো হচ্ছে আমরা পাই, ঠিক আছে। এগুলোর মধ্যে এদের তাপন মূল্য কীরকম হয়? তাপন মূল্য কেমন হয়? এই পেট্রোলিয়াম গ্যাসের তাপন মূল্য কত হয়? 50,000 কিলো জুল প্রতি কেজি। কি হয়? 50,000 কিলো জুল প্রতি কেজি। একই রকমভাবে প্রাকৃতিক গ্যাসও হচ্ছে কত হচ্ছে না? প্রায় 50,000 কিলো জুল প্রতি কেজি, ঠিক আছে। পেট্রোলিয়াম গ্যাস মানে হচ্ছে LPG গ্যাস, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, আমরা যে রান্নার গ্যাস ব্যবহার করি। তাহলে এটা হচ্ছে সবথেকে ভালো জ্বালানি বা আদর্শ জ্বালানি। তার মানে আমরা সারা বছরে যে পরিমাণ খড় বা হচ্ছে ছোটো ছোটো কাঠ, হ্যাঁ, অপরিণত কাঠ যেগুলোকে আমরা ব্যবহার করব, সেই তার তুলনায় যদি আমরা হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস ব্যবহার করি তাহলে অনেক বেশি কি করতে পারবো? আমরা হচ্ছে তোমার তাপ উৎপাদন করতে পারবো, মানে আমাদের খরচা কম অনেক হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, পেট্রোলের তাপন মূল্য কত না? পেট্রোলের তাপন মূল্য হচ্ছে 48,000 কিলো জুল প্রতি কেজি, ঠিক আছে। 48,000 কিলো জুল প্রতি কেজি। আচ্ছা, কেরোসিনের কত? 46,200 কিলো জুল প্রতি কেজি। আর ডিজেলের হচ্ছে কত না? হচ্ছে 44,000 কিলো জুল প্রতি কেজি, ঠিক আছে। এখান থেকেই আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে আদর্শ জ্বালানি হিসেবে কোনটা ভালো হবে? পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাস, তারপরে কি? পেট্রোল, ঠিক আছে। তাহলে আমরা গাড়ির জন্য কি ব্যবহার করি? পেট্রোল ব্যবহার করি। আর হচ্ছে বড় বড় লরি টরি এগুলোর জন্য যেখানে ফুয়েল কনজাম্পশন বেশি হয় সেখানে আমরা ডিজেল ব্যবহার করি। কিন্তু সবকটাই কোথা থেকে আসে? পেট্রোলিয়াম যে ক্রুড অয়েল আছে সেগুলোর আংশিক পাতনের মাধ্যমে পেট্রোল, কেরোসিন, ডিজেল এগুলো আমরা সব কিছুতে হচ্ছে ব্যবহার করতে পারি। তাহলে আমরা যদি কয়লার সঙ্গে কম্পারিজন করি, কয়লার থেকে কিন্তু প্রাকৃতিক গ্যাস বা LPG বা পেট্রোল এগুলো কিন্তু অনেক ভালো জ্বালানি, ঠিক আছে, অনেক ভালো জ্বালানি। এরপরে তোমাদের যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস কি? এর কম্পোজিশন কি বা কি কি দিয়ে প্রাকৃতিক গ্যাস গঠন হয় বা হচ্ছে প্রাকৃতিক গ্যাস কি কি গ্যাসের সমন্বয়ে গঠিত, ঠিক আছে। প্রাকৃতিক গ্যাস,
এর আরেকটা নাম হচ্ছে যে সিএনজি, যার ফুল ফর্ম ভীষণ 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 ইম্পর্ট্যান্ট পড়ে কিন্তু কি না কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, তাহলে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে, সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস কোথায় পাওয়া যাবে না পেট্রোলিয়াম খনি থেকে। তাহলে এর উৎস কি পেট্রোলিয়াম খনি থেকে, তাহলে তোমরা লিখবে পেট্রোলিয়াম খনি। পেট্রোলিয়াম খনির যেখানে ক্রুড অয়েল পাওয়া যায় তার উপরে কিন্তু এই গ্যাসীয় পদার্থ জমে থাকে, ঠিক আছে, সেই গ্যাসকেই বলা হচ্ছে কি প্রাকৃতিক গ্যাস। তাহলে সিএনজির ফুল ফর্ম কি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। হ্যাঁ, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তাহলে এর উৎস কি না এর উৎস হচ্ছে পেট্রোলিয়াম খনি। তাহলে পেট্রোলিয়াম খনি থেকে যখন পেট্রোলিয়াম হচ্ছে তোমার উত্তোলন করা হয় তার উপরের অংশে কি হয় এই পেট্রোলিয়াম হচ্ছে তোমার গ্যাস বা প্রাকৃতিক গ্যাস সঞ্চিত অবস্থায় থাকে। এরপরে হচ্ছে উপাদান, ভীষণ ইম্পর্টেন্ট, মাধ্যমিকে হাজারবার এই প্রশ্ন পড়ে যে হচ্ছে সিএনজির উপাদানগুলি কি কি। তাহলে সিএনজির প্রধান উপাদান কি, সিএনজির প্রধান উপাদান এটাও পড়ে, সিএনজির প্রধান উপাদান কি, তাহলে সিএনজির প্রধান উপাদান হচ্ছে মিথেন। সিএনজির প্রধান উপাদান কি মিথেন। কত পার্সেন্ট 80 থেকে 90% যেটা থাকে সেটা হচ্ছে কি মিথেন। তাহলে 80 থেকে 90% থাকে হচ্ছে মিথেন। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে কি ইথেন। ইথেনের পরিমাণ কত হয় না ইথেনের পরিমাণ 3 থেকে 8%, 3 থেকে 8%। এছাড়াও হচ্ছে বিউটেন এবং প্রোপেন খুব সামান্য পরিমাণে থাকে, বিউটেন প্লাস প্রোপেন খুব সামান্য পরিমাণে থাকে, খুব সামান্য পরিমাণে থাকে, খুব সামান্য পরিমাণে থাকে। তাহলে কি হচ্ছে পেট্রোলিয়াম খনিতে কি থাকছে মিথেন, ইথেন এবং বিউটেন। তাহলে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি মিথেন। কত পার্সেন্টেজ থাকে 80 থেকে 90%। এর তাপন মূল্য কত না 50,000 কিলোজুল প্রতি কেজি, ঠিক আছে, 50,000 কিলোজুল প্রতি কেজি হয়েছে। তাহলে প্রাকৃতিক গ্যাসকে কীভাবে ব্যবহার করা হয় না 200 বার চাপে একে কিসে পরিণত করা হয় সংনমিত, মানে হচ্ছে তোমার চাপ দিয়ে একে কি করা হয় লিকুইডে পরিণত করা হয়, তাই জন্য একে বলা হচ্ছে কম্প্রেসড, মানে 2000 বার চাপে একে কম্প্রেসড করে কি করা হয় তরলে পরিণত করা হয়, ঠিক আছে। তাই জন্য একে বলা হচ্ছে সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এখন যদি আমরা এই সিএনজি গ্যাস, এই যে বারবার বলছি আমরা শক্তির যথাযথ ব্যবহার করব কি করে, কেন এই প্রাকৃতিক গ্যাস এটা সম্পর্ক হলো তো, এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছি যে আমরা কেন হচ্ছে এই যে বললাম যে স্থিতিশীল উন্নয়নের জন্য আমরা যে শক্তির উৎসগুলোকে আমরা যথাযথ ব্যবহার করব কেন। এখন দেখো আমরা যদি যথেচ্ছ পরিমাণে যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করি তাহলে কি হবে। এখন দেখো পৃথিবীর একটা নির্দিষ্ট আয়তন আছে, তার মধ্যে জমে থাকা কয়লা বা পেট্রোলিয়াম এর পরিমাণও হচ্ছে কি সীমিত। এরপর আমরা যদি কয়লা উত্তোলন করতেই থাকি, মানে যত এখন টাউনশিপ বাড়ছে, যত শিল্প বাড়ছে, যত উন্নত হচ্ছে তোমার নগর তৈরি হচ্ছে, সভ্যতা যত উন্নতি হচ্ছে তত কি হচ্ছে এই হচ্ছে শক্তির চাহিদা বাড়ছে। কি হচ্ছে শক্তির চাহিদা বাড়ছে। শক্তির চাহিদা বাড়ার জন্য আমরা কি করছি যথেচ্ছ এই পেট্রোলিয়াম এবং কয়লা উত্তোলন করছি। যদি আমরা এই রকম যথেচ্ছভাবে শক্তি মানে কয়লা বা পেট্রোলিয়াম উত্তোলন করতে থাকি তাহলে কি হবে একসময় এর মজুদ শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তাটা কি না 1 নম্বর পৃথিবীতে জীবাশ্ম জ্বালানির সঞ্চয় কি হচ্ছে সীমিত, ঠিক আছে। তাহলে এর যদি যথেচ্ছ উত্তোলন করি তাহলে যথেচ্ছ
উত্তোলনের জন্য কি হবে, একদিন এর ভাণ্ডার শেষ হবে, একদিন জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তখন কি হবে, শক্তি সংকট দেখা দিবে। তাহলে 3 নম্বরে কি হবে, শক্তি সংকট দেখা দেবে। শক্তি সংকট কি হবে, দেখা দেবে। শক্তি সংকট দেখা দেবে। তাহলে কি হবে না হচ্ছে, দেখো প্রথমে জীবাশ্ম জ্বালানির কি হচ্ছে না হচ্ছে, এটা হচ্ছে সঞ্চয় সীমিত এবং এটা কিন্তু রিনিউয়েবল না, মানে এর হচ্ছে অনবীকরণযোগ্য। অনবীকরণযোগ্য বলতে মানে আমি যদি কয়লাকে একবার পুড়িয়ে ফেলে ছাই করে দিই, ছাইটাকে কি আর আমি কয়লা কখনো করতে পারবো না। মোবাইলের ব্যাটারির রিচার্জ শেষ হয়ে গেলে আমরা ব্যাটারিটাকে রিচার্জ করে নিতে পারি, কারণ তাহলে এটা কি হচ্ছে, রিনিউয়েবল, মানে একে আমি রিচার্জ করাতে পারছি, তাই না, চার্জ করাতে পারছি। কিন্তু যদি একবার পেট্রোলিয়ামের ভাণ্ডার শেষ হয়ে যায়, তো আমি পেট্রোলিয়ামকে রিফিল করতে পারবো? কারণ পেট্রোলিয়াম তৈরি করার জন্য কি হয়েছে, কোটি কোটি বছর আগে কত লক্ষ লক্ষ মেট্রিক টন সমস্ত হচ্ছে ধরো তিমি মাছ, মানে সমুদ্র গর্ভে যে সমস্ত প্রাণীরা থাকে, কত বড় বড় হচ্ছে তোমার জঙ্গল, হ্যাঁ, সেগুলো মাটির তলায় গেছে বহু বছর, কোটি কোটি বছর ধরে সেগুলো তাপে চাপে এই জ্বালানির সৃষ্টি করেছে। তাই আমরা যদি বলি রাতারাতি তৈরি করে ফেলবো, এটা কি রিনিউয়েবল হবে? রিনিউয়েবল হবে না। তাহলে পৃথিবীতে জীবাশ্ম জ্বালানির সঞ্চয় কিন্তু সীমিত এবং অনবীকরণযোগ্য। তাহলে যথেচ্ছ যদি আমরা উত্তোলন করি, একদিন কি হবে, জীবাশ্ম জ্বালানির হচ্ছে ভাণ্ডার শেষ হয়ে যাবে। এর ফলে কি হবে, শক্তি সংকট দেখা দেবে। ঠিক আছে, এরপর জীবাশ্ম জ্বালানির অধিকতর ব্যবহারের ফলে যে গ্রিন হাউস গ্যাসটা উৎপন্ন হবে, বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা কি করবে, হচ্ছে তোমার বিশ্ব উষ্ণায়ন ঘটাবে। তাহলে জীবাশ্ম জ্বালানির দহনের ফলে যে গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করবে তা কি হবে, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী হবে। ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী হবে। কিন্তু যদি আমরা এই জীবাশ্ম জ্বালানির যদি আমরা হচ্ছে কি করি, মানে সুসংহত যদি ব্যবহার করি, তাহলে আমরা কিছুটা সময় পাবো নবীকরণযোগ্য যে সমস্ত বা অচিরাচরিত হচ্ছে যে সমস্ত হচ্ছে তোমার শক্তির উৎস আছে, সেগুলোকে আমরা কিভাবে সঠিকভাবে ব্যবহার করে শক্তি উৎপন্ন করতে পারবো, তার আমরা রাস্তা বের করতে পারবো। তাহলে আমরা ধরো আমার বাড়িতে চাল প্রত্যেক দিন একটা বস্তাতে চাল আছে, দেখবে মা যখন রান্না করে তখন হচ্ছে চালটা মাপ করে নেওয়ার পরে হাতে এক মুঠো চাল অন্য জায়গায় সরিয়ে রাখে। দেখবে ওইটুকু চাল সরিয়ে নেওয়ার জন্য ভাতে কিন্তু কোনো শর্ট হয় না, ভাত কিন্তু কম পড়ে না। কিন্তু যেদিন চাল থাকে না সেদিন কি হয়, মা যে ওই যে প্রত্যেক দিন এক মুঠো করে চাল সরিয়ে রাখে না, ওখান থেকে 2 দিন চালিয়ে নিতে পারবে। ঠিক একই রকমভাবে আমরা যদি জীবাশ্ম জ্বালানিকে হচ্ছে কী করি না, যদি হচ্ছে আমরা সুসংহতভাবে ব্যবহার করি, মানে ঠিক মানে মিস ইউজ করবো না, যতটুকু দরকার ততটুকু ব্যবহার করব, হ্যাঁ, এইরকমভাবে যদি চালাতে থাকি, তাহলে কি হবে বলো তো, আমরা এই শক্তিটা অনেক দিন ধরে ব্যবহার করতে পারবো। এবং বাই দ্য মিন টাইম, মানে ওই সময়ের মধ্যে আমরা কি করতে পারবো, কোনো রিনিউয়েবল যে এনার্জি আছে সেই এনার্জিগুলোকে, অচিরাচরিত শক্তি যেরকম হচ্ছে তোমার সৌরশক্তি, বায়ু শক্তি, এই শক্তিগুলোর থেকে কিভাবে আমরা শক্তি উৎপাদন করব তার একটা রাস্তা বের করার মতো সময় পাবো। তাহলে ভবিষ্যতে কি হবে বলো তো, যখন আমাদের শক্তির সংকট দেখা দেবে, তখন আমরা কি করব না, ওই শক্তিগুলোকে বিকল্প কোনো শক্তির থেকে শক্তির উৎস আমরা খুঁজে পাবো। তাহলে আমাদের কিন্তু সভ্যতাকে ধ্বংস হয়ে যেতে হবে না। ঠিক আছে, এই জন্যই আমাদের কি করতে হবে, জীবাশ্ম জ্বালানিকে কি করতে হবে হচ্ছে তোমার সংরক্ষণ করতে হবে। এবং এটা আমাদের কাছে একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। আমাদেরকে এমনভাবে ব্যবহার করতে হবে যেটাকে আমরা ব্যবহার করব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছুটা বাঁচিয়ে রাখবো, যাতে করে তারা অচিরাচরিত শক্তিটাকে ব্যবহার করার জন্য একটু সুযোগ পায়। ঠিক আছে, এটাকেই আমরা বলবো কি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন। তাহলে এরপরে আসছি কি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাকে বলে। এরপরে কি আসছি না, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাকে বলে।
স্থিতিশীল উন্নয়ন। তাহলে স্থিতিশীল উন্নয়ন কাকে বলবো? না, স্থিতিশীল উন্নয়ন হলো যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে, যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের সুসংহত ও যথাযথ ব্যবহারের ফলে সুসংহত এবং যথাযথ ব্যবহারের যে ফলে কি হচ্ছে না হচ্ছে বর্তমান জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় শক্তি ব্যবহারের পরেও কি হবে না ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি হবে শক্তিকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করবে, তাকে বলে স্থিতিশীল উন্নয়ন। তাকেই বলা হয় স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তার মানে এমনভাবে আমরা জীবাশ্ম জ্বালানিটার ব্যবহার করব, যেখানে আমরা তো ব্যবহার করবই, উপরন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্যও আমরা কিছুটা বাঁচিয়ে রাখবো। ঠিক আছে, যাতে করে এখন আমাদের যেরকম উন্নয়ন হচ্ছে তার সঙ্গে তাদেরও হচ্ছে তোমার উন্নয়ন হয়। তাহলে এর লক্ষ্য কি না হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা মেটানোর সামর্থ্যকে হচ্ছে ব্যাহত না করে বর্তমান হচ্ছে তোমার মানে আমাদের যে চাহিদা সেটা মেটানো। তার মানে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বঞ্চিত করব না, তাদেরও তো এই জীবাশ্ম জ্বালানিতে যথেষ্ট অধিকার আছে, তাই আমরা এমনভাবে ব্যবহার করব আমাদেরও প্রয়োজন মিটবে, সঙ্গে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্যও কিছু রেখে যেতে পারবো। আর কি না প্রাকৃতিক উৎসের সীমার মধ্যে বর্তমান এবং তোমার ভবিষ্যতের কি করব না হচ্ছে অর্থনৈতিক, পরিবেশগত এবং সামাজিক উন্নতি আমরা বিধান করব। তাহলে এই স্থিতিশীল উন্নয়নের জন্য আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে? স্থিতিশীল উন্নয়নের জন্য আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে না, এক, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। কি করতে হবে? প্রথমে হচ্ছে শক্তির অপচয় বন্ধ করতে হবে। এক হচ্ছে শক্তির অপচয় বন্ধ করতে হবে। কেমন? যেমন দেখো, আমি বাথরুমটা ব্যবহার করার পরে আমি লাইটটা অফ করতে ভুলে গেলাম। বাড়িতে হয়তো দুজন লোক আছি, সমস্ত বাড়ির লাইট জ্বলছে, বা হচ্ছে স্ট্রিট লাইটটা সারা দিন ধরে জ্বলছে। তোমার মনে হচ্ছে এর তো পয়সা আমাকে দিতে হচ্ছে না, কি দরকার? কিন্তু এটা কিন্তু তোমার আমার জন্য নয়, একদিন কি হবে তোমার ভবিষ্যৎ প্রজন্ম আর ওই শক্তিটাই পাবে না। শক্তি না থাকলে তো পৃথিবীর অস্তিত্ব মানে আমাদের বেঁচে থাকা তো অসম্ভব ব্যাপার। আমরা কি ভাবতে পারি একদিন কারেন্ট থাকবে না আমরা বেঁচে থাকবো? জল পাবো না, খাবার তৈরি করতে পারবো না, আমরা তো কারেন্ট ছাড়া বাঁচতেই পারবো না। তাহলে আমরা যদি ওই রকমভাবে অপচয় করতে থাকি তাহলে কি হবে? বেশি পরিমাণ শক্তি মানে জীবাশ্ম জ্বালানি অ্যাবজর্ব হবে, তাহলে শক্তির অপচয় আগে বন্ধ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে অনবীকরণযোগ্য শক্তির উপর নির্ভরশীলতা কমাতে হবে। এই সময়ের মধ্যে আমাদের কি করতে হবে না হচ্ছে নবীকরণযোগ্য শক্তি যেমন হচ্ছে বা অচিরাচরিত শক্তি ব্যবহারের উপরে জোর দিতে হবে। ব্যবহারের উপর কি করতে হবে? জোর দিতে হবে।
জোর দিতে হবে। অচিরাচরিত শক্তি যেমন হচ্ছে কি সৌরশক্তি, ভূতাপীয় শক্তি, হ্যাঁ, এই সমস্ত হচ্ছে তোমার ব্যবহার মানে অচিরাচরিত শক্তিগুলো ব্যবহারের উপর জোর দিতে হবে। তাহলে আর কি করতে হবে না হচ্ছে বিভিন্ন কলকারখানায় বা যন্ত্রপাতিতে কলকারখানার যন্ত্রপাতিতে বা মোটর গাড়ির ইঞ্জিনের কর্মক্ষমতা বৃদ্ধি করতে হবে। কি করতে হবে? কর্মক্ষমতা বৃদ্ধি করতে হবে। কর্মক্ষমতা বৃদ্ধি করতে হবে। কর্মক্ষমতা বৃদ্ধি করতে হবে। কর্মদক্ষতা, কর্মক্ষমতা নয়, কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে। আর কি করতে হবে? 5 নম্বর, দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক আছে, মোদ্দা কথা আমাদেরকে কি করতে হবে না হচ্ছে শক্তির অপচয় টোটালি বন্ধ করতে হবে। জীবাশ্ম জ্বালানির উপর বেশি ডিপেন্ড না করে আমাদেরকে রিনিউয়েবল যে এনার্জিগুলো, তার মানে ভূতাপীয় শক্তি, সৌরশক্তি, এগুলো ব্যবহারের উপরে আমাদেরকে জোর দিতে হবে। তাহলেই আমরা কি করতে পারবো না আমরা যেরকমভাবে সভ্য সমাজে বসবাস করছি, আধুনিক বা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারছি, সেগুলো আমরা ব্যবহারের সঙ্গে সঙ্গে আরও এগিয়ে যেতে পারবো। আর যদি আমরা যথেচ্ছ হচ্ছে তোমার এই জীবাশ্ম জ্বালানি ব্যবহার করি, পেট্রোলিয়াম বা হচ্ছে কয়লা, এগুলো ব্যবহার করি, একদিন কি হয়ে যাবে? পৃথিবীর বুকে অন্ধকার নেমে আসবে, কারণ শক্তির উৎস হিসেবে কিছুই থাকবে না। তখন কিন্তু প্রাণের স্পন্দন হয়তো থাকবে, কিন্তু মানব সভ্যতা বা মানে মনুষ্য জাতি থাকবে কিনা বা এই আধুনিক সমাজ থাকবে কিনা, তার জন্য কিন্তু জিজ্ঞাসা চিহ্ন রয়েই যায়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এর পরের দিন আমরা চিরাচরিত শক্তি এবং অচিরাচরিত শক্তি কাকে বলে, তার পার্থক্য, এবং অচিরাচরিত শক্তিগুলোকে কিভাবে আমরা ব্যবহার করব, কিভাবে তার প্রোগ্রেস করছে বিভিন্ন জায়গায়, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। এর পরের ক্লাসে আবার আমরা পরের অংশটাতে নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।